ভিকে নারায়ণ। এই যে রুপির ডিজাইনটা ভারতীয় মুদ্রা কে করে? সব লেখানো ছিল, কিচ্ছু পড়ে না। এগুলাই এক সময় এরকম হবে না, সব টাল পড়ে যাবে খাতায়, তোমাদের কিচ্ছু মনে থাকবে না এখন থেকে যদি না পড়ো। এখন কম আছে নোটপত্র, এখন যদি না পড়ো শুরু থেকে মুশকিল। দেখে বলে লাভ আছে? মাইক্রোগ্রাফিয়া কার পুস্তক? জুয়ের্নিকা কার বিখ্যাত চিত্রকর্ম? রাওত ভাটা কোথায় অবস্থিত? পরমাণু বিদ্যুৎ স্টেশন রাওত ভাটা। ভারতের অন্তরিক্ষ গবেষণা জনক কে? রাকেশ শর্মা। রকেটম্যান কাকে বলা হয়? সোনার সংকেত কি? পারদ। পারদ পারদ। সিউ তো কপার। সেভেন সিস্টার্স এর সূত্রটা কি আছে? কি সম্পূর্ণটা কি হবে? 2A মায়ানমার কি? মায়ানমার তো আলাদা দেশ। হ্যাঁ, সেবির বর্তমান গভর্নর কি আছে? চেয়ারম্যান। সেবির চেয়ারম্যান কি আছে? নাবার্ডের ফুল ফর্ম কি? নাবার্ড। সিএসও। হ্যাঁ, মনমোহন সিং রিজার্ভ ব্যাংকের কততম গভর্নর ছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিছুদিন আগে মারা গেছে। 13তম। একটা করে কোশ্চেনের ভ্যালু হচ্ছে তোমাদের 2 নম্বর। কোশ্চেনটা একটু হাই লেভেল থাকবেই, মুশকিল। রেশম কীট পালনকে কি বলা হয়? রেশম কীট পালনকে কৃত্রিম ভাবে শ্বাস নেওয়ার জন্য অক্সিজেনের সাথে আর কোন কি মেশানো হয়? নাকি? লুসিফার কোন গ্রহের অপর নাম? হ্যাঁ, শনি। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। টাইটান কার উপগ্রহ? টাইটান সৌরজগতের বৃহত্তম উপগ্রহের নাম কি? সব থেকে হালকা গ্যাস কোনটা? হিলিয়াম। দ্বিতীয় সবচেয়ে হালকা আছে হিলিয়াম। হাইড্রোজেন। হাইড্রোজেন। অধিক জ্বলনশীল গ্যাস কোনটা? অধিক জ্বলনশীল হাইড্রোজেন। নাইট্রোজেন জ্বলনশীল হলে নাইট্রোজেন ফুটবলের মধ্যে নাইট্রোজেনকে ভরা হয়। জ্বলনশীল গ্যাস হলে এক শট দিলে তো ফুটবল জ্বলে যেত, তাহলে হাইড্রোজেনকে ভরা হয় না। হাইড্রোজেনকে বলা হয় ভবিষ্যতের ইন্ধন। কার খাতা? হাইড্রোজেন। দ্বিতীয় হালকা হিলিয়াম। কার খাতাটা কার? নাইট্রোজেনকে তো ফুটবলে ভরা হয়, তো যদি জ্বলনশীল গ্যাস হয় তাহলে ওটা তো জ্বলে যাবে। হ্যাঁ, হিলিয়াম ভরা হয় বেলুনে। হ্যাঁ, কি মুশকিল কেস। যেগুলো করে দিছি এগুলা তো তাও একটু মনে রাখা উচিত ছিল। যেমন কি নাম ছিল, গিরিপথগুলা ইম্পর্টেন্ট ছিল তো, গিরিপথগুলো করানো ছিল না। তার পুস্তক যেগুলো করানো আছে এগুলো তো দেখা লাগবে একবার হলে না। কতবার যে এই কোশ্চেনটা পরীক্ষায় আসছে তার হিসাব নেই।
কোশ্চেনটা পড়াই আগে। এম কক্ষপথে উপস্থিত সর্বাধিক এম কক্ষপথে উপস্থিত সর্বাধিক ইলেকট্রন সংখ্যা একদিন জিকে একদিন দিদি, এটা কিসের ক্লাস? এটা কিসের? এটা কি কোশ্চেনটা কিসের? এটা এম কক্ষপথে, হ্যাঁ, অরবিট, হ্যাঁ মনে নাই, মনে না থেকে কি লাভ। হ্যাঁ, এম কক্ষপথে উপস্থিত সর্বাধিক ইলেকট্রন সংখ্যা হলো অপশন এ 2, অপশন বি হচ্ছে 8, অপশন সি হচ্ছে 16, অপশন ডি হচ্ছে 32। এই তো কথা, মানে জন্য তো থিওরি লাগবে। তো বলতে বাবা, এম কক্ষপথে উপস্থিত সর্বাধিক ইলেকট্রন সংখ্যা হলো, এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষা আসছে, অনেকবার। না, মোট অরবিট কয়টা, কক্ষ কয়টা মোট? কি হবে? শেপ আছে তো, এটা নেওয়া যাবে না। কি হবে? মোট হচ্ছে কক্ষ হচ্ছে 7টা, কে এল এম এন ও পি কিউ। এটা হচ্ছে 1 N 2 3 4 5 6 7। এন মানে হচ্ছে
এটা কক্ষপথ, n মানে হচ্ছে কক্ষপথের সংখ্যা। হ্যাঁ, n1 মানে কোন কক্ষ আছে এখানে k, n2 মানে l, ঠিক আছে। এখানে কক্ষপথের সংখ্যা হচ্ছে 2টা, n2 মানে হচ্ছে কক্ষপথের সংখ্যা কয়টা, 2টা। আসো, n3 মানে কক্ষপথের সংখ্যা কয়টা, 3টা। n4 মানে কক্ষপথের সংখ্যা কয়টা, 4টা। n মানে হচ্ছে কি কক্ষপথের সংখ্যা, ঠিক আছে। এখানে কে কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, কি হবে এটা, এটা সূত্রটা কি, এটা সূত্রটা হচ্ছে 2n², ঠিক আছে। 2 মানে কি, 2 হচ্ছে সূত্রের 2, n মানে হচ্ছে কক্ষপথের সংখ্যা। যদি এখানে কোশ্চেনে কি বলছে, m কক্ষপথে উপস্থিত সর্বাধিক ইলেকট্রন সংখ্যা, m কক্ষপথ কোনটা আছে, m কক্ষপথে কতগুলো আছে, n কক্ষপথের সংখ্যা কয়টা, n হচ্ছে কক্ষপথের সংখ্যা, এই nটা মানে হচ্ছে কক্ষপথের সংখ্যা। m কক্ষপথের সংখ্যা কত, 3টা, 3 কি হবে স্কয়ার, এটা কি হবে, কত হবে, 3 2 6, স্কয়ার মানে কি 9 কে 2 দিয়ে গুণ করলে 18। না না, 16টার বদলে 18 হবে এখানে, অপশন দেওয়া নেই না, মানে ঠিক কথা। বাহ, সূত্রটা কি 2n²। এখন বার করা হচ্ছে n কক্ষপথে উপস্থিত সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কত, n কক্ষপথে উপস্থিত সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কত হবে, n কক্ষপথে, হ্যাঁ n কক্ষপথ কি হবে, 2 সূত্রের 2, n মানে এখানে কি হবে কক্ষপথের সংখ্যা কত, 1 2 3 4, তাহলে 4 এর কি হবে স্কয়ার, 4 4 16 আর 2 32, ঠিক আছে। এটা তো এটাই বার করার সূত্র 2n² ইলেকট্রন সংখ্যা। আর কে কক্ষপথে উপস্থিত সর্বাধিক ইলেকট্রন সংখ্যা বার করো, 1। কোনটা 1 হবে, সূত্রটা কি আছে 2n², এটাকে ক্লিন করে দিই, 2n², সূত্রটা হচ্ছে 2n², 2 হচ্ছে সূত্রের 2। আর প্রথম কে কক্ষপথে, কে কক্ষপথে কত হবে ইলেকট্রন, এটা কক্ষপথের সংখ্যা 1, এটা স্কয়ার কি হবে 1 গুণন 2 সমান সমান 2। কিউ কক্ষপথে উপস্থিত ইলেকট্রন সংখ্যা সর্বাধিক, হ্যাঁ কিউ কক্ষপথে উপস্থিত, ঠিক আছে তো, 49 কোনো ওটা বার করছে, ওটা ও 25 26 27, না না 50 50 হবে স্যার, ও 50 হয়, হ্যাঁ স্যার। 2 কত হবে কক্ষপথের সংখ্যা 5, 5 এর স্কয়ার 50, l 8, ক্লিন করলাম এটা, হ্যাঁ হ্যাঁ অরবিট, কোটোপ্যাক্সি কোথায় অবস্থিত, কোটোপ্যাক্সি পড়ো না এটা, এটা কি একটা, এটা হচ্ছে জীবন্ত একটা আগ্নেয়গিরি, হ্যাঁ আগ্নেয়গিরি জানো না, জীবন্ত আগ্নেয়গিরি, হ্যাঁ কোটোপ্যাক্সি, কোটোপ্যাক্সিটা কি জীবন্ত আগ্নেয়গিরি, বলছে এটা কোথায় অবস্থিত,
অপশন এ ইকুয়েডর, আবার আলাদা আলাদা। ইকুয়েডর। অপশন বি জাপান। অপশন সি ভারত। অপশন ডি ইতালি। কোনটা হবে? কোটোপ্যাক্সি। কি রে ভারতের? এটা হচ্ছে ইকুয়েডর, হচ্ছে কোটোপ্যাক্সি কোথায় অবস্থিত? ইকুয়েডরে, ঠিক আছে। এটা একটা জীবন্ত আগ্নেয়গিরি। আর জাপান হচ্ছে ফুজিয়ামা। ইতালি হচ্ছে ভিসুভিয়াস। এগুলো কি? এগুলো হচ্ছে জীবন্ত আগ্নেয়গিরি সব। হ্যাঁ, দেখাচ্ছি। ফুজিয়ামা এটা কি? এটা জীবন্ত না সুপ্ত? এটা হচ্ছে সুপ্ত। আর ভারতের হচ্ছে ব্যারেন আর কি, আর নারকন্ডাম। ব্যারেন আর নারকন্ডাম, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা কি? জীবন্ত। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভারতের ব্যারেন, নারকন্ডাম। ইতালি হচ্ছে ভিসুভিয়াস, আর ইকুয়েডর হচ্ছে কোটোপ্যাক্সি। ফুজিয়ামা, ভিসুভিয়াস। এটা এটা সুপ্ত, এটা একটা সুপ্ত আগ্নেয়গিরি। ভারতের হচ্ছে ব্যারেন আর নারকন্ডাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লিখছো? ক্লিন করবো? ভিসুভিয়াস। ইতালি হচ্ছে ভিসুভিয়াস। হয়ে গেছে? কোষিকীয় গতিবিধি সঞ্চালিত এবং নিয়ন্ত্রিত করে। অপশন এ লাইসোজোম। নাম শোনা নাই? মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। রাইবোজোম, রাইবোজোম। অপশন ডি হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি হবে? হ্যাঁ, কোষিকীয় গতিবিধি সঞ্চালিত এবং নিয়ন্ত্রিত করে। শিওর? শিওর? তাহলে শিওর, নিউক্লিয়াস। লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি।
আত্মঘাতী থলি। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া কি? কোষের শক্তিধর। রাইবোজোম কি? প্রোটিন সংশ্লেষণ করে। প্রোটিন সংশ্লেষণ করে অ্যামিনো অ্যাসিডের মাধ্যমে। হ্যাঁ, অ্যাসিডের মাধ্যমে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রোটিন সংশ্লেষণটা, রাইবোজোম। আর হচ্ছে কোষীয় গতিবিধি সঞ্চালিত এবং নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস। রাইবোজোমকে কি বলা জানো? প্রোটিন ফ্যাক্টরি। প্রোটিন ফ্যাক্টরি। প্রোটিন ফ্যাক্টরি। নিউক্লিয়াস। অ্যামিনো অ্যাসিডের মাধ্যমে প্রোটিন সংশ্লেষণ করে। এটা কিন্তু ইম্পর্টেন্ট যে অ্যামিনো অ্যাসিড, প্রতিটা লাইন ইম্পর্টেন্ট। অনুপাংশিকী, অনুপাংশিকী অনুবাংশিকী নাম শুনছো? অনুবাংশিকী, জেনেটিক্স। ইংরেজিতে জেনেটিক্স, বাংলায় বলে বংশগতি। বংশগতি আছে না, পদার্থের ভান্ডার গৃহ, ভান্ডার গৃহ বলা হয়। বাংলায় লিখে ইয়েটা লিখে দিয়ে দেবে। বংশগতি লেখো। হ্যাঁ, কাটা দাও এটা। বংশগতি পদার্থের ভান্ডার গৃহ বা জেনেটিক্স। অনুবাংশিক এটা হিন্দি শব্দ হয়ে যায়। ভান্ডার গৃহ, জেনেটিক্স। নিউক্লিয়াস কোথায় থাকে কোষের? নিউক্লিয়াস লেখছো? সবাই লেখো। লেখছো সবাই? এ এস আই এর গঠন কবে হয়? হ্যাঁ, এএসআই এর গঠন কবে হয়? এএসআই এর ফুল ফর্মটা কি? হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।
হ্যাঁ ঠিক আছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটা লেখা পড়ে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এ আছে ফুল ফর্ম। পেনটা পড়ছে? হ্যাঁ, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কবে গঠন করা হয়? অপশন এ 1861, অপশন বি 1892, অপশন সি 1902, না যেগুলো পড়ানো হচ্ছে এগুলো কোশ্চেন দেখে যাবা। 1829, 1829, হ্যাঁ 2-3, না না যেগুলা শিওর হবো ওগুলো আগে ভালো করে দিয়ে নিবা। আগে সব যেগুলা যেগুলা পাও মোটামুটি 60টা কোশ্চেনের মতো একদম ঠিক করে দিয়ে আসবা, তারপরে বাকিটা, ঠিক আছে? আগে যেগুলা পাও ওগুলো দিয়ে নিবা আগে ভালো করে, দিয়ে গুনে দেবে যে কতগুলো হয়েছে। একটা সাবজেক্ট একটা বাদ দিলে না খুব চাপ হয় সিলেকশন, ঠিক আছে? হ্যাঁ একটু প্রেশারটা কম পড়ে। কি হবে এটা? এটা নাম শোনো না, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। হ্যাঁ বি দিয়ে দিলে হবে। 1861। স্থাপনা কে করে? স্থাপনা কে করে? আলেকজান্ডার কানিংহাম, নাম শোনা আছে? আলেকজান্ডার কানিংহাম নাম শোনো নাই? আলেকজান্ডার কানিংহামকে ভারতীয় পুরাতত্ত্বের জনক বলা হয়। ভারতীয় পুরাতত্ত্বের জনক, এই কোশ্চেনটা আসছিল এর আগে নাকি এসএসসি জিডির পরীক্ষায়। ভারতীয় পুরাতত্ত্বের জনক কাকে বলা হয়? আলেকজান্ডার কানিংহাম, ঠিক আছে? কবে স্থাপনা করা হয়? 1861 সালে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এএসআই লিখতেছি আমি। হ্যাঁ লজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এএসআই। এএসআই কবে স্থাপনা করা হয়? 1861 সালে। কোথায় স্থাপনা করা হয়? হ্যাঁ কোথায় হবে বলো? কলকাতা। কলকাতা। তোমরা এটা পড়ো না, এটা পরীক্ষা আসছে তো, আসছিল। আলেকজান্ডার কানিংহাম এটা আসছে 1861 সালে। ভারতীয় পুরাতত্ত্বের জনক কাকে বলা হয়? আলেকজান্ডার কানিংহাম। স্থাপনা কোথায় হয়? কলকাতায় 1861 সালে। এটা হচ্ছে আলেকজান্ডার কানিংহাম কে ছিল, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আরেকটা কি ছিল? ব্রিটিশ ইঞ্জিনিয়ার। ব্রিটিশ ইঞ্জিনিয়ার হিসেবে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। বোঝা যায় এটা? কর্মরত ব্রিটিশ ইঞ্জিনিয়ার হিসেবে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন আলেকজান্ডার কানিংহাম। না ব্রিটিশ, ভারতীয় তখন কি ইংরেজ শাসন করতো না ভারতে? সে ব্রিটিশের সেনাবাহিনী ছিল ভারতে, সেই সেনাবাহিনীর মধ্যে একজন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতো আলেকজান্ডার কানিংহাম, ঠিক আছে? আলেকজান্ডার কানিংহাম 1861 সালে কলকাতায় ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ স্থাপনা করেন, এএসআই, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া স্থাপনা করেন।
তারপরটা কত আছে 1892, এটাও ইম্পর্টেন্ট। 1892 এএসআই কে পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়, পূর্ণরূপে বন্ধ করা হয়। এএসআই কে পূর্ণরূপে বন্ধ করা হয় 1892 সালে। কারণ হিসেবে কি বলা হয়? আর্থিক সংকট। কারণ হিসেবে বলা হয় আর্থিক সংকট। কারণ হিসেবে বলা হয় আর্থিক সংকট। এই সংকটটাকেই বলা হয় বার্গ সংকট। কি বলা হয় এটাকে? বার্গ সংকট। বিইউসিকে, বিইউসিকে, বার্গ, ঠিক আছে, বা বক সংকট। খুব ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষা আসতে পারে যে বক সংকট কবে হয়, ঠিক আছে? 1861 সালে। কারণ হিসেবে কি? 1892 সালে। কারণ হিসেবে কি বলা হয়? যে আর্থিক সংকট। তারপর আবার 1902 সালে আসো, এটা লেখছো? এটা লেখা আছে 1902 এএসআই কে পুনরায় স্থাপন করা হয়, পুনরায় স্থাপন করা হয়। অনেক সময় বইয়ে দেখবা যে লেখা আছে এএসআই স্থাপনা কে করেন, দেখবা যে অপশন দেওয়া আছে লর্ড কার্জন, উপরেগুলো দেওয়া নাই, ঠিক আছে? তখন লর্ড কার্জন হবে, কারণ এএসআই কে পুনরায় স্থাপন করা হয় 1902 সালে। কে করেন? হ্যাঁ, লর্ড কার্জন, লর্ড কার্জন দ্বারা। এবং মহানির্দেশক কে হয় তখন জানো? জন মার্শালের নাম শোনা? জন মার্শাল কে ছিল? মহানির্দেশক জন মার্শাল, জন মার্শাল 1902 থেকে 1924 পর্যন্ত ছিল। 1902 থেকে 1928, 1902 থেকে 1928, হ্যাঁ 1902 থেকে 1928। হরপ্পা সভ্যতার খোঁজ যখন করা হয় তখন নির্দেশক কে ছিল? জন মার্শাল। হরপ্পা সভ্যতা যখন খোঁজ করা হয় তখন নির্দেশক কে ছিল? জন মার্শাল। 1902 থেকে 1928, এটা কার্যকালটা মনে না রাখলে হবে, ঠিক আছে? 1928 কার্যকালটা মনে রাখা লাগবে না, ঠিক আছে? লিখে রাখো এমনি। এটা হচ্ছে লেখা হচ্ছে, এটা লেখো, এটা মনে থাকবে তো? এখন কোনটা বাকি আছে? 1829 চার্লস মেসনের নাম শোনা আছে? চার্লস মেসন শোনা নাই? চার্লস মেসন সর্বপ্রথম হরপ্পার টিলা, টিলা মানে বোঝো মাউন্ট, টিলা দেখেন। চার্লস মেসন সর্বপ্রথম হরপ্পার টিলা দেখেন। সবার প্রথমে কে দেখেন যে হরপ্পা সভ্যতার অস্তিত্ব কথা? কে জানে সবার প্রথমে? চার্লস মেসন। কবে? 1829 সালে। সর্বপ্রথম হরপ্পার টিলা দেখেন। টিলা, টিলা মানে মাউন্ট। সর্বপ্রথম হরপ্পার টিলা দেখেন। হরপ্পা
কেউ না কেউ তো দেখছে সর্বপ্রথমে যে এখানে কোন একটা সভ্যতা আছে, সে সর্বপ্রথম কি অনুভব করছে যে ওখানে কি আছে, কিছু একটা আছে। চার্লস মেসন সর্বপ্রথম হরপ্পার টিলা দেখেন 1829 সালে। কমপ্লিট হয়েছে সবার লেখা? ক্লিন করলাম। বাম স্তম্ভ আর ডান স্তম্ভ সুমিলিত করো। দশ ডিগ্রি চ্যানেল, তারপর লেখো সুয়েজ খাল, সুয়েজ খাল, পানামা খাল, সুয়েজ খাল, পানামা খাল। 39তম 49 প্যারালাল লাইন, প্যারালাল লাইন। P C D পানামা এ পি প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর, ভূমধ্যসাগর, লেখো এটা কি হবে? 1 নাম্বারটা 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি হচ্ছে আন্দামান নিকোবর। সুয়েজ খাল আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর শিওর। পানামা ভূমধ্যসাগর, লোহিত সাগর। 49তম প্যারালাল আমেরিকা। আর কিরকম করে জানলা? প্রথম দিকে খালি জানতে বাকি এগুলো, তারপরে তোমার লাইনটা ধরলাম। পানামা খাল, পানামা খাল কোনটা আছে? ভূমধ্যসাগর, লোহিত সাগর। এটা তো ভুল করছো, সেটা তো কই। পানামা খাল কি হবে? আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগর। আর সুয়েজ খাল হচ্ছে ভূমধ্যসাগর আর লোহিত সাগর। ঠিক আছে? পানামা খাল কি? আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগর। আর সুয়েজ খাল ভূমধ্যসাগর আর লোহিত সাগর। ইম্পর্টেন্ট কিন্তু। অনেক আছে। পানামা খাল, পানামা হচ্ছে আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগর।
আটলান্টিক আর প্রশান্ত। লেখো সবাই, লেখো। যেগুলো লেখছো ওগুলো একটু পড়ো। তোমরা রিডিং করো, করতে থাকো, আমি একটা কোশ্চেন তুলতেছি। হ্যাঁ, এটা সবার হয়ে গেছে তো? রক্তের পিএইচ মান 7.5 থেকে 8। 7.5 থেকে কি হবে? 8। আর এটা কি হবে? বিশুদ্ধ জল, মানে হ্যাঁ বিশুদ্ধ জল, এটা বিশুদ্ধ জল। আর 6.6 এটা কি? 5.6 6.6 এটা হচ্ছে দুধ। আর 5.6 হচ্ছে বৃষ্টির জল। পিএইচ মান 7.5 থেকে 8 হচ্ছে রক্তের পিএইচ মান। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, জিকে তো ইম্পর্টেন্ট বলা যায় না, সবই ইম্পর্টেন্ট। তাও তোমাদের একটু মনে রাখাই লাগবে, এগুলা যেগুলো লেখানো আছে সব মনে রাখা লাগবে, উপায় নাই। হ্যাঁ, বুঝলাম না কি বললাম। 6.6 হচ্ছে দুধ, আর 5.6 হচ্ছে বৃষ্টির জল, আর 7.0 হচ্ছে বিশুদ্ধ জল। হ্যাঁ, 5.6 হচ্ছে বৃষ্টির জল। এগুলো পরীক্ষা মধ্যে জিজ্ঞাসা করে তো। লেখা হলে যেগুলো লেখা সেগুলো রিডিং করো, লিখবা আর রিডিং করবা। ক্লাসের শেষে এগুলো রিডিং করবো আবার। দুধে, হ্যাঁ লেখছো লেখছো। রক্তের পিএইচ মান 7.5 থেকে 8। ক্লিন করলাম।
কি হবে এটা? অষ্টক নিয়ম কে দেন? খুব ইম্পর্টেন্ট। জে জে থমসন, জেমস চ্যাডউইক, মোসলে নিউল্যান্ডস। জে জে থমসন, হ্যাঁ বি বি দিলে হবে? এগুলো ইম্পর্টেন্ট, গুলো যদি না জানা থাকে। হ্যাঁ চ্যাডউইক। মোসলে কি হবে? মোসলে আধুনিক আবর্ত সরণি, আধুনিক আবর্ত সারণী, আধুনিক আবর্ত সারণী, আধুনিক আবর্ত সারণীকে দেন মোসলে। আর নিউল্যান্ডস অষ্টক সূত্র প্রণেতা। থমসন কি? ইলেকট্রন। ইলেকট্রনের আবিষ্কার করেন কে? জেমস চ্যাডউইক হচ্ছে নিউট্রন। নিউট্রন। মোসলে হচ্ছে আধুনিক আবর্ত সারণী, আর নিউল্যান্ড হচ্ছে কি? অষ্টক নিয়ম দেন। অষ্টক নিয়ম। আবিষ্কারক নিউট্রন। আরেকটা জিনিস লিখে রাখো এখানে, প্রোটন। ঠিক আছে, প্রোটনের আবিষ্কারক কে? প্রোটন রাদারফোর্ড আর গোল্ডস্টিন। রাদারফোর্ড, গোল্ডস্টিন। গোল্ডস্টিন, রাদারফোর্ড আর হচ্ছে গোল্ডস্টিন হচ্ছে প্রোটনের আবিষ্কারক। দেখো গোল্ডস্টিন মানে দুইজন ব্যক্তি, হ্যাঁ এটা আর কিন্তু রাদারফোর্ড আর গোল্ডস্টিন দুইজন। আর জে জে থমসন হচ্ছে ইলেকট্রন। গোল্ডস্টিন। আর জেমস চ্যাডউইক হচ্ছে নিউট্রন। মোসলে হচ্ছে আধুনিক আবর্ত সারণী। নিউল্যান্ডস হচ্ছে অষ্টক নিয়ম। অষ্টক সূত্র প্রণেতা। শেষ লেখা সবার? সালার জং মিউজিয়াম কোথায় অবস্থিত? সালার জং সালার জং সালারজং মিউজিয়াম কোথায় অবস্থিত? অপশন এ বেঙ্গালুরু, অপশন বি হায়দ্রাবাদ, অপশন সি দেরাদুন। দেরাদুন। সালারজং।
গোয়া। হ্যাঁ, সালারজং মিউজিয়াম কোথায় অবস্থিত? বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, দেরাদুন না গোয়া? সালারজং মিউজিয়াম, খালি কোনো অপশনে দেরাদুন পাইছে হয়তো কোনোদিনও, ওটাই উত্তর। বেঙ্গালুরু না হলে হায়দ্রাবাদ না হলে হচ্ছে দেরাদুন না হলে গোয়া, চারটার মধ্যে একটা হবেই শিওর। হ্যাঁ, রাষ্ট্রীয় বিজ্ঞান অনুসন্ধান কেন্দ্র বেঙ্গালুরুতে। হায়দ্রাবাদে সালারজং মিউজিয়াম অবস্থিত। দেরাদুনে কি আছে? বন গবেষণা কেন্দ্র, ইম্পর্টেন্ট। আরেকটা কি? ভারতীয় পেট্রোলিয়াম অনুসন্ধান কেন্দ্র। হ্যাঁ, বন গবেষণা কেন্দ্র। সমুদ্রী বিজ্ঞান, রাষ্ট্রীয় সমুদ্র বিজ্ঞান কেন্দ্র। রাষ্ট্রীয় সমুদ্র বিজ্ঞান কেন্দ্র। হ্যাঁ, হায়দ্রাবাদে হচ্ছে সালারজং মিউজিয়াম অবস্থিত। বেঙ্গালুরুতে রাষ্ট্রীয় বিজ্ঞান অনুসন্ধান কেন্দ্র। দেরাদুনে হচ্ছে ভারতীয় পেট্রোলিয়াম অনুসন্ধান কেন্দ্র আর হচ্ছে বন গবেষণা কেন্দ্র। আর গোয়াতে আছে রাষ্ট্রীয় সমুদ্র বিজ্ঞান কেন্দ্র। রাষ্ট্রীয় সমুদ্র বিজ্ঞান কেন্দ্র সমুদ্র নিয়ে গবেষণা করে, কোথায় কি আছে না আছে। ঠিক আছে। গোয়ার মধ্যে সমুদ্র বেশি। ঠিক আছে। লেখো। চারটা অপশন ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোশ্চেন তো এরকমই আসে, তোমরা তো বড় কঠিন। এই বছর নেওয়ার চেষ্টা করো, সামনে কথা ছাড়ো। ঘুষ দিয়ে চাকরি হয় না, খাও মিথ্যা কথাগুলা। যারা পায় না তারা এই কথাটা বলে। ঠিক আছে। যারা চাকরি পায় না তারা বলে যে স্ক্যাম হয়, এটা হয় স্ক্যাম হয়, খুব কম হয়। ঠিক আছে। চাকরি পাওয়ার পরে ঘুষ নিলে তাহলে পড়াশোনা করে কি লাভ? মানুষ চাকরি পায় ছাড়িয়ে দিতেছে। আইআইটি বাবা বোম্বে দেখো নাই? মহাকুম্ভের মধ্যে মহাকুম্ভে, হ্যাঁ, সন্ন্যাসী হয়ে গেছে। আইআইটি বোম্বে থেকে পাস আউট করে সন্ন্যাসী হয়ে গেছে। না, আইআইটিতে ওর ফ্যামিলির প্রবলেম ছিল, তো বাড়িতে প্রবলেম ছিল, বাবা মার একটু প্রবলেম ছিল। ঠিক আছে। বাচ্চা কাচ্চা যে পরিবেশে মানুষ হয় ওই পরিবেশেই পরে ইয়ে হয়। ছোটবেলা থেকে যে পরিবেশটা দেখছে ওই পরিবেশটা মনে ঢুকে গেছে। বাবা আমার সবসময় খেঁচা ঝগড়া থাকতো। ঠিক আছে। ওইটা দেখে ওর মানে সমাজের প্রতি আর কি বিতৃষ্ণা ভাব এসে গেছে। খুব জ্ঞানী লোক।
সন্ন্যাস হয়ে যাবে না? ঠিক আছে, সন্ন্যাসের থেকে বড় ধর্ম হচ্ছে কর্ম করা। ঠিক আছে, কর্মটা হচ্ছে সব থেকে বড় ধর্ম, সব থেকে বড় না? গীতার মধ্যে বলা আছে, কি বলা আছে? বলা আছে ন কর্মণাম অনারম্ভাৎ নৈষ্কর্মম পুরুষো অশ্নুতে ন চ সমস্নাতে বসিদ্ধিম সমধিগচ্ছতি। কোনো কর্ম সম্পাদন না করে মানুষ কখনো নিষ্কর্ম ভাব উপভোগ করতে পারে না। আবার কর্ম ত্যাগের দ্বারা সিদ্ধি লাভ সম্ভব নয়। ঠিক আছে, তুমি কর্ম ত্যাগ করে তুমি সিদ্ধি লাভ কোনোদিনও করতে পারবে না। ওই বলতেছে কর্ম ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যাও, সিদ্ধি লাভ করতে পারবে না, কর্ম করতে হবে। ঠিক আছে, সব থেকে বড় হচ্ছে কর্ম। ওর বাবা মার প্রবলেম ছিল দেখে চলে গেছে। ওর বাবা মা একটু প্রবলেম ছিল, এখন কি হবে? ভালো করে পড়াশোনা করলে চাকরি পাবা, একটা সিস্টেমের মধ্যে পড়া লাগবে। সিস্টেম ছাড়া গেলে সারা জীবন বললে চাকরি পাবা না, 5 বছর 10 বছর চলে যাবে, কোনো লাভ নাই। সিস্টেম ছাড়া লাভ নাই। একটা সিস্টেম মানে একটা বই ধরো, ওই বইটাই তুমি পড়ো, বাস। বেশি সোর্স যদি তোমার কাছে থাকে তুমি পড়াশোনা পাবা না। একদিন এই বইটা বললা, একদিন ওই বইটা বললা, একদিন এটা বললা, একদিন এটা বললা। ঠিক আছে, চাকরির মধ্যে 100 মধ্যে 100 লাগে না, 100 মধ্যে 70 পেলে যথেষ্ট। ঠিক আছে, আর 70 একদম বেসিকটা আসে, আর যেটা কঠিনটা আসে মানুষ ওইটা কঠিনটার পেছনে ছোটে, যে কঠিনটা এই বইয়ের মধ্যে নাই। একটা বই দেখলা, বই থেকে দেখলা যে এই কোশ্চেনটা এই বইয়ের মধ্যে আসে নাই, পরীক্ষা দেওয়ার পরে মিলাই দেখলা কোশ্চেনটা, এই বইটা তো ভালো না। ঠিক আছে, আরেকটা বই নিলা, দেখলা ওই বইটার মধ্যে এটা আছে আর বাকিগুলো নাই। এভাবে হয় না, যে কোনো একটা বই পড়ো, 120টা কোশ্চেনের মধ্যে 15টা কোশ্চেন ওই বই থেকে আসলে মেলা, বাস। হ্যাঁ, একটা বই পড়তে হবে। আজকে একটা বই পড়লা, একদিন একটা পড়লা, একদিন একটা পড়লা, এইভাবে হবে না। একটা পড়া বারে বারে রিভিশন দেওয়া লাগবে, নিয়ম এটাই। ঠিক আছে, আর লাগাতার পড়া লাগবে। যে পড়াশোনা করে ছেড়ে দিলা, একদিন পড়লা, 2 দিন নাই, আবার 2 দিন নাই, আবার এইভাবে পড়াশোনাটা হয় না। ঠিক আছে, পড়াশোনা লাগাতার করতে লাগে। আর একটা বই ধরো, বাস, যে কোনো একটা ম্যাটেরিয়ালস ফলো করো, বাস। আর রিভিশন প্রতিদিন দেওয়া লাগবে, রিভিশন। এই কথাটা তো সব থেকে বড়। পরীক্ষার আগে মনে হয় পরের বছর দিয়ে ভালো করে, না না এই হয়। অবজেক্টিভ রেজুলেশন, এটা ব্র্যাকেটে লেখো উদ্দেশ্য প্রস্তাব। কে প্রস্তুত করেন? অপশন এ আম্বেদকর, অপশন বি এম এন রাও,
উদ্দেশ্য প্রস্তাব তো আম্বেদকর আম্বেদকর আর জওহরলাল নেহরু জওহরলাল নেহরু মান সম্মান যায় জওহরলাল নেহরু আছে নাকি আছে তো কয়বার দিবা দিদি কয়বার জিডি আর পুলিশটা টার্গেট করো ঠিক আছে এসএসসি জিডি আর পুলিশটা পুলিশের জিকে কিন্তু এত কঠিন পুলিশের জিকে কিন্তু কঠিন আছে না হ্যাঁ না আম্বেদকর আর জওহরলাল নেহরু কোনটা হবে শিওর জওহরলাল নেহরু একদম শিওর হ্যাঁ জওহরলাল নেহরু ও সাইকোলজি ভাব খাটায় এ না না সাইকোলজি নিয়ে কালকেই করছি তো এটা কইছে জওহরলাল নেহরু উদ্দেশ্য প্রস্তাব পড়ছো এটা কালকেই করছি বাহ খুব ইম্পর্টেন্ট স্যার মুই তো তাও অপশন না দিতে জওহরলাল পাই না বেটার না স্যার বেস্ট পুলিশের জিকে একটু সোজা থাকে হ্যাঁ এসএসসি জিডি মানে 2 নাম্বার করে একটা কোশ্চেনের হলো তাদের একটু কঠিন থাকে কঠিন না তাও থিওরির জন্য কঠিন মনে হয় আর যেগুলো করানো আছে এগুলাই তোমরা পড়ো না পড়ো আস্তে আস্তে হয়ে যায় ওইভাবে হলে হবে না প্রতিদিন এটা প্রতিদিন পড়া লাগবে ম্যাটেরিয়াল দিব তো অনেক ম্যাটেরিয়াল দিব ওগুলো পড়তে লাগবে না এখন যদি এগুলো জমা থাকে তাহলে ওগুলো দিয়ে কি করবো আমি দিব অনেক দিব জিকে কমন বাবা পুলিশের পরীক্ষার মধ্যে কত নম্বর জিকে থাকে 25-এ 20টার উপরে জিকে আমি গ্যারান্টি দিলাম 20টার উপরে জিকে উঠবে 20-এর উপরে ঠিক আছে 20-এর উপরে জিকে উঠবে সংবিধানের চেয়ারম্যান কে ছিল আম্বেদকর এম এন রাও সর্বপ্রথম এখন থেকে পড়া শুরু করো ঠিক আছে এটা পুলিশের হাইট আছে না এখন থেকে পড়া শুরু করো পুলিশের হাইট একটু কম লাগে যাদের একটু রাজবংশী আছে তাদের আরো কম লাগে রাজবংশী 160 লাগে রাজবংশী কোনটা প্রারূপ কমিটির অধ্যক্ষ সেই সোজা না এখন এইবার একটাই পরীক্ষা হবে তো প্রথম পরীক্ষাটা ভালো হলে একবার মিনিটে হয়ে যাবে পুলিশটা তোমাদের জিডি থেকে একটু পুলিশটা একটু তুলনামূলক সোজাই আছে কার করতে হাই যাবে কারণ জিডি স্টুডেন্ট গুলো পুলিশ আসবে না যেগুলা জিকে রিজনিং যেগুলা চলতেছে না এগুলা একদম পুলিশের আরামসে হয়ে যাবে এর থেকে বেশি আর টাপ লেভেল যাওয়া লাগবে না কি জিডি জিকেটা ইয়া রিজনিং দিয়ে হয়ে যাবে ঠিক আছে না জিকে তো হবে জিকে আর লাগবে জিকে একটু সোজা আসে তো ওটা সোজা পড়া লাগবে এত কঠিন পড়া যাবে না কঠিন সোজা থিওরি পড়া লাগবে ঠিক আছে থিওরি পড়া লাগবে কোনটা আম্বেদকর প্রারূপ কমিটির অধ্যক্ষ প্রারূপ কমিটির অধ্যক্ষ সংবিধানের জওহরলাল নেহরু সর্বপ্রথম সংবিধান সভা নির্মাণের কথা বলেন সংবিধান সভা নির্মাণের কথা বলেন হ্যাঁ মানবেন্দ্রনাথ রাও আর জওহরলাল নেহরু কি বলো কি জানো জওহরলাল নেহরু সম্পর্কে ফার্স্ট প্রাইম মিনিস্টার ঠিক আছে আর অন্তরিম সরকারের বিদেশ মন্ত্রী অন্তরিম সরকারের বিদেশ মন্ত্রী ছিল হ্যাঁ অন্তরিম সরকার ইন্টারিম গভর্নমেন্ট রাজেন্দ্র প্রসাদ
কি হবে? এই রাষ্ট্রপতি। প্রথম প্রেসিডেন্ট। বিদেশ মন্ত্রী। যখন ইলেকশন হয় নাই, অন্তরিম গভর্নমেন্ট ছিল ইন্ডিয়ায়, তখন বিদেশ মন্ত্রী ছিল কে? জওহরলাল নেহরু। আর রাজেন্দ্র প্রসাদ কি ছিল? কৃষি এবং খাদ্যমন্ত্রী। কৃষি এবং খাদ্যমন্ত্রী। কৃষি এবং খাদ্যমন্ত্রী। যেদিন যেটা দেওয়া সেদিন সেটা পড়ে আসবা, নাহলে পড়ার চাপ বেশি হয়ে যাবে কিন্তু, কারণ ম্যাটেরিয়ালস অনেক আছে। কি ফার্স্ট প্রেসিডেন্ট? রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিল? হ্যাঁ, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিল? কে ছিল জানো না? এখনো কনফিউশন। বাচ্চা মানুষকে জিজ্ঞাসা করে যে ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? জওহরলাল নেহরু আমরা কি করে ডাকি? চাচা। গান্ধীজি কি করে ডাকি? বাবু। কৃষি ও খাদ্যমন্ত্রী। সুভাষ চন্দ্র বসুকে নেতাজি। হয়ে গেছে? ক্লিন করবো, ক্লিন। নিম্নলিখিত কোন রাজ্যটি কেশরের সব থেকে বড় উৎপাদক রাজ্য? কেশর। মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক, কাশ্মীর, কাশ্মীর আর হচ্ছে গুজরাট। মধ্যপ্রদেশ, কর্ণাটক, কাশ্মীর, গুজরাট, কোনটা হবে? কাশ্মীর। খুব ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, কেশর। কর্ণাটক কি আছে? কফি। গুজরাটে কি আছে? কার্পাস। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ তো মধ্যপ্রদেশ না। মধ্যপ্রদেশ কি হবে? কি ইম্পর্টেন্ট? সোয়াবিন। লেখো চারটাই। কর্ণাটক হচ্ছে কফি, গুজরাট হচ্ছে কার্পাস। সব মিলে প্রথম থেকে কয়টা কোশ্চেন হয়েছে? প্রথম থেকে হ্যাঁ, 30-35টা। 30-35টা মানে এমনি। কয়দিন ক্লাস হচ্ছে? কয়দিন ক্লাস হচ্ছে? 3 দিন। 3 দিন হচ্ছে। ঠিক আছে। যাক, এরকম করে ক্লাস কয়টা যাক? 40-50টা। আচ্ছা 40-50টা না, খালি জিডি পরীক্ষা শেষ হয় তারপরে হ্যাঁ, থিওরি। হ্যাঁ, থিওরি চালু করো। হ্যাঁ, ঝাড়ু, ধান, পশ্চিম বাংলা, ধান, পাট। স্যার হ্যাঁ, অনলাইন ক্লাস লাগাই দিবা।
অনলাইন এক দেড় ঘন্টা করে অনলাইন ক্লাস দিবে। অনলাইন কি অফলাইনই ভালো? না, অনলাইনে offline কতক্ষণ 2 ঘন্টা আর কি? না না, যে ম্যাটেরিয়াল দিব না আমি ওটাই পড়ো 7 দিন আগে, একদিন দিয়ে যাবো 7 দিন ওটাই পড়ো, ঠিক আছে, যেন ওখান থেকে কোনো কোশ্চেন যাতে মিস না যায়। আচ্ছা, আর এবার সিরিজ আর লিখে নেওয়া লাগবে তো। সিস্টেম তো সলভ করতে চেঞ্জ হবে। কিসে কেন আমি জানি না এগুলো বিষয়ে। না আইডিয়া লাগে না, সবাই অ্যাপ্লাই করতে পারবা। রেলের 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 গ্রুপটি আগে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি শুরু করবো, সায়েন্সটা সব থেকে সোজা, তারপরে পলিটি হিস্ট্রি জিওগ্রাফি, একবার 3টা শুরু করবো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, ঠিক আছে। এই বছর শেষের দিকে হতে পারে, এটা বড় বড় এক্সাম না, শেষের দিকে হতে পারে, এমনকি পরের বছর হতে পারে। গ্রুপটি এবার তাড়াতাড়ি হবে, যে অনলাইনে যে প্রোটেস্ট করে মাস্টারগুলা, সেই প্রোটেস্ট। কি হ্যাঁ হ্যাঁ হবে কি সায়েন্সের সব জায়গাতেই আছে, একবার পড়লে আর কোনো আলাদা করে কোনো জীবনে আর এক্সট্রা করে পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া লাগবে না, একবার পড়লে বাস ওইটাই, ওই নোটপত্রটাই সারা জীবন রিভিশন দেওয়া লাগবে। পরীক্ষা দিয়ে আসবা, পরীক্ষা দিয়ে আসবা, পরীক্ষা দিয়ে আসবা, পরীক্ষা দিয়ে আসে খাতার মধ্যে মিলাই দেখবে যে ওখান থেকে কোশ্চেন সবগুলোই আসছে, ঠিক আছে, ওখান থেকে আসবে কোশ্চেন, ঠিক আছে, কোশ্চেন ওখান থেকে আসবে, যেটা নোট লাগাবো তুমি মিলাই পরীক্ষা দেখে দিয়ে আসে দেখবা যে ওখান থেকে আসছে কোশ্চেন, গ্যারান্টি সহকারে বলে দিব। ক্লাস তো রেকর্ড থাকবে, রেকর্ডে দেখে মিলাই নিয়ে বলে আগে একটা একটা করে চ্যাপ্টার শেষ করি, আগে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একসাথে শেষ করবো, একদিনে 3টা নেওয়া যাবে না, 40 মিনিট 50 মিনিট ফিজিক্স, 50 মিনিট 1 ঘন্টা 1 ঘন্টা করে, হ্যাঁ হ্যাঁ করা লাগবে, নাহলে কোনো উপায় নাই তো, সময় কম। কোনটা আমার এসএলএসটি ছাড়লে আমি তখন তো বাদ দিব, এসএলএসটি ছাড়লে, ঠিক আছে, এসএলএসটি ছাড়লে আমার বাদ দিতে হবে, আমার নিজে পড়া লাগবে না, তখন একটু পড়া লাগে, বুঝছো, নিজের পড়া লাগে না, এসএলএসটি ছাড়লে আমি বাদ দিব, কারণ আমার তখন একটু ডিপ পড়া লাগবে, আমার তো সাবজেক্টের। আমার এসএলএসটির জন্য আমি কতদিন থেকে বসে আছি, কোন এক্সাম দিই না। টেটটা তো দেওয়া ছিল, টেট তো নিবে না, বিএড দেওয়া লাগে। টেটের পরীক্ষার জন্য আমি 7 দিনেও পড়ি নাই, খালি দেখলাম বইটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলা, ঠিক আছে, একদম ওখান থেকে আসছে, ঠিক আছে, খালি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা তোমার স্টেটের না, ওটা ছিল তোমার সিটেট সেন্ট্রালে যেটা হয়, ঠিক আছে, ওখান থেকেই সব আসে, একদম বহু আসে সব কমন, ঠিক আছে, কিন্তু পড়া লাগবে তোমার ইংলিশ মিডিয়ামে, ওটা আবার বাংলা মিডিয়ামে বললে হবে না, হিন্দি তখন এটা ইংলিশ মিডিয়ামে লাগবে পড়া, কারণ ইংলিশ দিয়ে শব্দগুলো ভালো করে বোঝা যায়, ঠিক আছে, বাংলায় অনেকগুলো মানে থাকে, যেমন সায়েন্সটাও ইংলিশ দিয়ে পড়া লাগে, বুঝছো। কোনটা এটা হয়ে গেছে, হ্যাঁ কাপড় কাচা, সোডার, ও রাসায়নিক সংকেত, কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেত, সংকেতটা কি হবে বলো, Na2CO3, 10H2O, B NaHCO3, C MH4, C D নাম্বার হচ্ছে H2SO4, H2SO4, Na2CO3, 10H2O, Na2CO3, 10H2, সরি CH4 হবে, হ্যাঁ CH4,
আর হচ্ছে H2SO4। কোনটা হবে? কাপড় কাঁচা সোডা রাসায়নিক সংকেত। পরীক্ষার মধ্যে কিন্তু আসে এগুলা। বি নম্বর কজন? হ্যাঁ, টেবিলের উপরে কান ধরে দাঁড়া থাকো, বেঞ্চের উপরে। কাপড় কাঁচা সোডা রাসায়নিক সংকেত হচ্ছে, আর NaCO3 হচ্ছে খাবার সোডা। CH4 কি? মিথেন। মিথেনকে কি বলা হয়? কোর গ্যাস। H2SO4 সালফিউরিক অ্যাসিড। CH4 হচ্ছে মিথেনের সংকেত আছে, কিন্তু মিথেনের সংকেত কি? CH4। তারপরে আসে যে কাপড় কাঁচা সোডার রাসায়নিক সংকেত Na2CO3, 10H2O। খাবার সোডা NaHCO3, Na2CO3, 10H2O। হয়ে যাবে, মনে রাখা লাগবে। Na2CO3, 10H2O। সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরিক অ্যাসিড। সোনার করিক এটা হয়ে গেছে, এটা বাকি আছে। এই অনেক কোশ্চেন বাকি আছে, তাড়াতাড়ি উঠাও। সবার হয়ে গেছে? ক্লিন করলাম? হ্যাঁ, হয়ে গেছে। ইউনিট এন্ড ডাইমেনশন থেকে কোশ্চেন এটা। হ্যাঁ, ইউনিট এন্ড ডাইমেনশন থেকে একটা থাকবে এসএসসি জিডিতে, থাকবে। এই ইউনিট এন্ড ডাইমেনশন থেকে একটা কোশ্চেন বাড়িতে দেখে যাও ভালো করে খাতায়। একক এবং মাত্রা। প্রথম একদিন ফিজিক্সের থিওরি ক্লাস করানো হয়েছিল না একটা, প্রথম ওই ক্লাসটা ভালো করে দেখে যাবা, লেখা যা আছে একক এবং মাত্রা। একটা কোশ্চেন থাকবেই। হ্যাঁ, গ্যারান্টি সহকারে বলতে থাকবে, কিন্তু কার শিফটে থাকবে, তোমাদের শিফটে থাকতে পারে। এক নম্বর হচ্ছে তড়িৎ প্রবাহ। দুই নম্বর হচ্ছে বিভব পার্থক্য। যে কোনো পরীক্ষা দেওয়ার 2-1 মাস আগে থেকে প্রিপারেশন হয় না, প্রিপারেশন অনেক আগে থেকে নিতে লাগে। যে এখন যে হঠাৎ করে তোমাদের দেয় যে এসএসসি পুলিশের এক্সামে আছে ফেব্রুয়ারি মাসের 30 তারিখ, না ফেব্রুয়ারি 30 বলে কত, 27 তারিখ, 30 তারিখ বলেছি, ফেব্রুয়ারি 26 তারিখ বা 27 তারিখ, বা ফেব্রুয়ারি পরে কি মার্চ মাসে দেওয়া দিল যে 15 তারিখ বা 20 তারিখ, তখন কিন্তু এক্সামটা হয় না ভালো, আগে থেকে প্রিপারেশন নিতে লাগে। তখন পড়াশোনা হয়, ওই যে ওদের যে জিডি পরীক্ষা, ওদের এখন পড়াশোনা হয়, এখন কোনোটাই হবে না, খালি একবার এটা দেখি, একবার এটা, এরকম হয় না? যেটা একবার দেখা লাগে, একবার এটা দেখা লাগে। বলো যে জিকে সোজা। ঘুম থেকে ওঠার আগে 3 বার বলবা, ঠিক আছে? ঘুম থেকে ওঠার আগে 3 বার, ওঠার পরে 3 বার, খাওয়ার আগে জয়বার খাওয়া, তার আগে বলবা যে জিকে সোজা। দাসবংশ ধারচারা আছে। হ্যাঁ, বলো ওটা কি আছে? হ্যাঁ, মামলুক। বাহ, 5টা বংশ মনে আছে তো? সব থেকে কোন বংশটা বেশি শাসন করে বেশি সময়? না, খিলজি কম, সব থেকে বেশি হচ্ছে তুগলক বংশ। পড়ো নাই, ফাঁকি দিছো, খালি অতটুকু মনে আছে সূত্রটাই। সব কাজে দিবে, সব রাখো। কম্পাঙ্ক একটু বেশি করে দিই এটা। হ্যাঁ, বিদ্যুতের পরিমাণ।
বিদ্যুতের পরিমাণ বৈদ্যুতিক তার এটা কম্পাঙ্ক হার্জ 2 নম্বর দিয়ে দিলাম ভোল্ট ওহম কুলম্ব হ্যাঁ কিলো কম্পাঙ্ক ও এম্পিয়ার হার্টজ হ্যাঁ হার্টজ এম্পিয়ার হার্টজ ভোল্ট ওহম কুলম্ব এম্পিয়ার হার্টজ বৈদ্যুতিক রোধ কোনটা কোনটা আসবে তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার বিদ্যুতের পরিমাণ ভোল্ট কুলম্ব কম্পাঙ্ক বৈদ্যুতিক তার এটা ওইটা ভোল্ট নাই হ্যাঁ এটা তার হার্টজ বিভব পার্থক্য ভোল্ট বিদ্যুৎ রোধ ওহম এলে লেখো বৈদ্যুতিক তার ওহম বৈদ্যুতিক রোধ হচ্ছে ওহম কম্পাঙ্ক হচ্ছে হার্টজ বিদ্যুতের পরিমাণ হচ্ছে কুলম্ব আর তড়িৎ প্রবাহ হচ্ছে অ্যাম্পিয়ার হ্যাঁ বিদ্যুতের পরিমাণ ওহম কুলম্ব আর বিভব পার্থক্য হ্যাঁ বোঝা যায় তো নাকি লেখো এটা এই কোশ্চেন গুলো বারে বারে আসে তো তার জন্য এগুলো দেওয়া আসে তো আরো অনেক যেগুলা জানাই লাগবে না জানলে উপায় নেই কোনো সালারিজম আচ্ছা ভারতের জাতীয় পতাকার ডিজাইন কে করে এটা লেখানো ছিল লেখানো ছিল কি আচ্ছা লেখানো ছিল তাহলে জাতীয় পতাকার যে ইয়েটা আছে হ্যাঁ 3:2 ঠিক আছে আচ্ছা ওখানে আর অপশনগুলো কি দেওয়া ছিল আচ্ছা ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া কবে চালু করা হয় ফ্ল্যাগশিপ ফ্ল্যাগ কোড পতাকার যে একটা নিয়মাবলী আছে পতাকার যে একটা নিয়ম আছে ফ্ল্যাগশিপ কোড লেখানো নাই তাহলে লেখাই নেই ওটা ইম্পর্টেন্ট কোশ্চেন হ্যাঁ লেখাই নেই ওটা লেখা লাগবে ওটা ইম্পর্টেন্ট আছে এটা লেখছো সোনার আকরিকের নাম বলো সোনার আকরিক হ্যাঁ সোনার আকরিক আর ইজ সোনার আকরিক হলো সিনাবার বি নাম্বার হচ্ছে ক্যালভেরাইট
ক্যালভেরাইট। ডি নাম্বার হচ্ছে না সি নাম্বার হচ্ছে পাইরোলুসাইট। পাইরোলুসাইট। পাইরোলুসাইট কি হবে? আর ডি নাম্বার হচ্ছে হেমাটাইট। হেমাটাইট। ক্যালভেরাইট। সোনার আকরিক হচ্ছে ক্যালভেরাইট। সিনেমার হচ্ছে কার? পারদ। আর হচ্ছে সিনেমার হচ্ছে পারদ। পারদের একটা আকরিক কি জানো? ক্যালোমেল। ক্যালোমেল। পাইরোলুসাইট হচ্ছে ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ। আর হেমাটাইট কার? লোহার আকরিক। ক্যালোমেল হচ্ছে পারদ, সিনেবার হচ্ছে পারদের। আর পারদের আরেকটা আকরিক কি? ক্যালোমেল। আর হচ্ছে সিনেবার কার আকরিক? পারদের। আরেকটা কি অপশন গেছে? হেমাটাইট, লোহার আকরিক। কোনটা? ক্যালভেরাইট, পাইরোলুসাইট, ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ। হেমাটাইট হচ্ছে লোহার। হেমাটাইট হচ্ছে লোহার। এটা ম্যাঙ্গানিজ। হ্যাঁ, ম্যাঙ্গানিজ। হেমাটাইট। আর কি কি আছে? ম্যাগনেটাইট, আয়রন পাইরাইটিস আর সিডারাইট। ম্যাগনেটাইট, আয়রন পাইরাইটিস, আয়রন পাইরাইটিস আর সিডারাইট এগুলো কারাকরিক। সিডারাইট এগুলো হচ্ছে লোহার আকরিক। সিডারাইট, হেমাটাইট, ম্যাগনেটাইট, আয়রন পাইরাইটিস আর সিডারাইট এগুলো কার আকরিক? লোহার আকরিক। হেমাটাইট, ম্যাগনেটাইট, আয়রন পাইরাইটিস, সিডারাইট এগুলো হচ্ছে লোহার আকরিক। ম্যাঙ্গানিজের আকরিক কি? পাইরোলুসাইট। ক্যালভেরাইট হচ্ছে কার? সোনার। আর সিনেবার হচ্ছে পারদ। পারদে দুটো আকরিক, একটা সিনেবার একটা কি? ক্যালোমেল। এটা লেখো আগে। আয়রন পাইরাইটিস। সিডেরাইট, 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 সিডেরাইট। হ্যাঁ, এই চারটা মনে রাখলে হবে আপাতত। হেমাটাইট, ম্যাগনেটাইট, আয়রন পাইরাইটিস আর সিডারাইট। পাইরোলুসাইট, ম্যাঙ্গানিজ। সিনেবারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পারদের। আর ক্যালোমেল, ক্যালভেরাইট হচ্ছে সোনার আকরিক। আরেকটা হচ্ছে সাইভায়ানাইট। সাইভায়ানাইট সোনার। ক্যালভেরাইট আর হচ্ছে সাইভায়ানাইট। সাইভায়ানাইট, সাইভায়ানাইট। হ্যাঁ, সাইভায়ানাইট, সাইভায়ানাইট।
সোনার আকরিক দুইটা কি? ক্যালভেরাইট আর সাই ভায়ানাইট। নামগুলো উচ্চারণ করতে বাবা? হ্যাঁ, লেখছো সবাই? সাই ভায়ানাইট কার আকরিক? সোনা সোনা। না দেখে বলো। ক্যালোমেল? সোনা সব- সব সময় সোনা। সিনেমা কার আকরিক? সিনেমা সিনেমা হ্যাঁ, ক্যালোমেল। আরে ক্যালোমেলা সিনেমা সিনেমার কার আকরিক? সিনেমার এটা পারে দুইটা আছে কি কি? একটা সিনেমা হুম। একটা ক্যালোমেল হ্যাঁ, ক্যালভেরাইট ক্যালোমেল সোনা আর হচ্ছে সাই ভায়ানাইট সাই ভাই না সোনা পারো না না সোনা সোনা সোনা। পাইরোলুসাইট পারো সোনা পারো পারো ম্যাঙ্গানিজ। সব পারদার সোনা। দ্বিজগৎ সিদ্ধান্ত। টু কিংডম ক্লাসিফিকেশন। দ্বিজগৎ সিদ্ধান্ত, টু কিংডম ক্লাসিফিকেশন কে দেন? কে দেন? এ নম্বর কার্লোস লিনিয়াস। হ্যাঁ, লিনিয়াস, কার্লোস লিনিয়াস। 2 নম্বর হচ্ছে আর.এইচ. হুইটেকার। শোনা আছে তো নাম? হুইটেকার। হুইটেকার, টেকার, আর.এইচ. হুইটেকার। 3 নম্বর হচ্ছে বর্গিস কুরিয়ন, ডক্টর বর্গিস কুরিয়ন, কুরিয়ন। আর হচ্ছে বীরবল সাহনী, বীরবল সাহনী। দ্বিজগৎ সিদ্ধান্ত, টু কিংডম ক্লাসিফিকেশন কে দেন? কার্লোস লিনিয়াস, আর.এইচ. হুইটেকার, ডক্টর বর্গিস কুরিয়ন, বীরবল সাহনী। আর.এইচ. হুইটেকার, আর.এইচ. হুইটেকার। বর্গিস কুরিয়ন শোনো না এগুলো নাম? মাথায় কাজ করে না। বর্গিস কুরিয়ন একই, বর্গিস ভার্গিস কোনটা? ডক্টর, ডক্টর, ডক্টর। এখানে ছয় আসবে কিভাবে? এইগুলা বিষয় না বুঝলে মুশকিল। এগুলা বিষয় তো বোঝা লাগে না, সাধারণ বিষয় এগুলা। কার্লোস লিনিয়াস কি? দ্বিজগৎ সিদ্ধান্ত, টু কিংডম ক্লাসিফিকেশন কে দেয়? লিনিয়াস, কার্লোস লিনিয়াস, ঠিক আছে। আর.এইচ. হুইটেকার কি দেয়? 5 কিংডম ক্লাসিফিকেশন, 5 জগৎ সিদ্ধান্ত। হ্যাঁ, 5 জগৎ সিদ্ধান্ত। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যা দেখবা তাহলে বুঝতে পারবে এর গুরুত্ব। এটাকে হচ্ছে 5 কিংডম ক্লাসিফিকেশন। হ্যাঁ,
FIV কিংডম ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন CLA ক্লাসিফিকেশন 5 কিংডম ক্লাসিফিকেশন বা 5 জগৎ সিদ্ধান্ত কে দেয় RH হুইটেকার। 2 কিংডম হ্যাঁ হুইটেকার টয়টা একার কয়াকার আর বসনরা হুইটেকার RH হুইটেকার। বীরবল হচ্ছে ভারতীয় জীবাশ্ম বিজ্ঞানের জনক। ডক্টর বর্গিস কুরিয়ন। হ্যাঁ শ্বেতক্রান্তির জনক। শ্বেতক্রান্তি হ্যাঁ জানো না এটা? শ্বেতক্রান্তি হ্যাঁ বা দুগ্ধ বিপ্লবের জনক। বীরবল সাহানি কি ভারতীয় জীবাশ্ম বিজ্ঞানের জনক। জীবাশ্ম বিজ্ঞানের জনক। ভারতীয় জীবাশ্ম বিজ্ঞানের জনক কে? জীবাশ্ম বিজ্ঞানের জনক হচ্ছে বীরবল সাহানি। ডক্টর বুর্গেস কুরিয়ন হচ্ছে শ্বেতক্রান্তির জনক। আর RH হুইটেকার কি দেয় 5 জগৎ সিদ্ধান্ত। কার্লস লিনিয়াস দেয় দ্বিজগৎ সিদ্ধান্ত। ঠিক আছে এখানে একটু লেখাবো, একটু লেখাই। এটা লিখছো সবাই? হ্যাঁ কোনটা? বর্গিস কুরিয়ন। কোনটা এটা? শ্বেতক্রান্তির জনক বা দুগ্ধ বিপ্লব লেখো। হ্যাঁ হ্যাঁ লিখছো কার্লস লিনিয়াসের মতে প্রত্যেক জীবিত প্রাণীর নাম না এখানে লেখো প্রত্যেক জীবিত প্রাণীর নাম ল্যাটিন ভাষার দুটি শব্দ থেকে তৈরি। প্রথমটি হচ্ছে বংশ, এটা লেখা হয়ে গেছে, এটা ক্লিন করলাম। হ্যাঁ স্যার জীবের নাম বা প্রাণীর নাম একই তো? হ্যাঁ এটা লেখছো প্রত্যেক জীবিত প্রাণীর নাম ল্যাটিন ভাষার দুটি শব্দ থেকে তৈরি। প্রথমটি বংশ এবং দ্বিতীয়টি জাতি। জাতির সূচক। হোমোসেপিয়েন্স নাম শোনা আছে? হোমোসেপিয়েন্স কি? মানুষের বিজ্ঞানসম্মত নাম। ঠিক আছে যেমন দুইটা শব্দ দিয়ে তৈরি, একটা হচ্ছে হোমো আর একটা হচ্ছে স্যাপিয়েন্স। ঠিক আছে এখানে প্রথমটা কি বলছে? প্রথমটা কি হবে? প্রথমটা হচ্ছে বংশ, হোমোটা কি বংশ, আর স্যাপিয়েন্সটা কি জাতি। পরীক্ষার মধ্যে কিন্তু এভাবে আসে হ্যাঁ যে হোমো স্যাপিয়েন্স শব্দের মধ্যে কোনটা বংশসূচক কোনটা জাতির। হোমোটা হচ্ছে কি বংশ আর স্যাপিয়েন্সটা হচ্ছে জাতি। জাতি তুমি মানুষ জাতির অন্তর্গত। ঠিক আছে যতগুলো বাদর আছে সেগুলো বাদরের অন্তর্গত। এটা হোমো একটা মানুষের বিজ্ঞানসম্মত নাম আধুনিক মানুষের। এটা হচ্ছে একটা বংশ, হোমো একটা বংশের। ঠিক আছে লেখছো এটা? ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজিস্ট কাকে বলা হয়? লেখো তো এখানে, নোট করে লেখো।
ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজিস্ট, এগুলা ইংলিশ দিয়ে পড়া ভালো, সায়েন্সটা বাংলা দিয়ে গন্ডগোলায়। ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজিস্ট, ইকোলজি মানে কি? ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজিস্ট, ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজিস্ট রামদেব মিশ্রা। ইসিও, হ্যাঁ লেখা হচ্ছে রামদেব মিশ্রা, রামদেব মিশ্রা বা মিশ্র, রামদেব মিশ্রা বা মিশ্র, খুব ইম্পর্টেন্ট কিন্তু, ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজিস্ট রামদেব মিশ্রা। হয়ে গেছে? আরো যে আছে অনেক। হ্যাঁ কোশ্চেন দিলে দিয়ে লাভ নাই তো, এলে দিয়ে কোনো লাভ নাই, পড়ে কোনো লাভ, পড়ে অসুবিধা হয়ে যাবে না বললে। ঠিক আছে, হয়ে গেছে? আটা লেখো। হর্নবিল ভারতের কোন রাজ্যের প্রসিদ্ধ উৎসব? লেখা ছিল এটা? হ্যাঁ লেখা ছিল কি এটা? লেখো তাহলে। ভারতের কোন রাজ্যের প্রসিদ্ধ উৎসব? কোন রাজ্যের? হ্যাঁ লেখা আছে নাকি? রাজস্থানের কি আছে? রাজস্থান হাতি উৎসব কবে পালন করা হয়? হ্যাঁ কোন রাজ্যের প্রসিদ্ধ উৎসব? প্রসিদ্ধ উৎসব নাগাল্যান্ড। সি নম্বরটা হচ্ছে কোথায় গেল? হরিয়ানা আর পাঞ্জাব। হরিয়ানা। ডি নম্বর হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবে কোন মেলা? ছাপর মেলা। হ্যাঁ ছাপরটা লেখো। হ্যাঁ হরিয়ানা কি? সুরজকুণ্ড মেলা। সুরজকুণ্ড মেলা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ অন্তরাষ্ট্রীয় শিল্প মেলা বলা হয়, অন্তরাষ্ট্রীয় শিল্প মেলা, অন্তরাষ্ট্রীয় শিল্প মেলা। নাগাল্যান্ডে কি আছে? হর্নবিল উৎসব। আর রাজস্থানে হচ্ছে পুষ্কর মেলা, ছাপর মেলা, পুষ্কর মেলা। পুষ্কর মেলা কোথায়? রাজস্থানে। ঠিক আছে। আর হচ্ছে একটা পুষ্কর মেলা, আর হচ্ছে এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় উটের মেলা, পৃথিবীর সব থেকে বড় উটের মেলা পুষ্কর মেলা। হ্যাঁ পৃথিবীর সব থেকে বড় উটের মেলা, সব থেকে অন্তরাষ্ট্রীয়, অন্তরাষ্ট্রীয়। হ্যাঁ সব থেকে বড় উটের মেলা, বড় উটের মেলা। তারপর রাজস্থানে একটা হাতি উৎসব পালন করা হয়। হ্যাঁ হাতি উৎসব জয়পুরে, রাজস্থানের জয়পুরে। হ্যাঁ জয়পুরে। এটা হোলির দিন পালন করা হয়, ইম্পর্টেন্ট। হোলির দিন, হোলির দিন। সবগুলাই কিন্তু ইম্পর্টেন্ট। হরিয়ানার সুরজকুণ্ড মেলাকে অন্তরাষ্ট্রীয় শিল্প মেলা বলা হয়। আর পাঞ্জাবে কোন মেলা? ছাপর মেলা। পুষ্কর মেলা কোথায়? রাজস্থানে। পৃথিবীর সব থেকে বড় হচ্ছে উটের মেলা। আর হচ্ছে হাতি উৎসব কোথায়? রাজস্থানে জয়পুরে। কোথায় কবে পালন করা হয়? হোলির দিন। ঠিক আছে। কি যাও তুমি গেলে যাও যাও যাও, আমি একটু করাই দিয়ে যাবো কটা, এখন একটু পরে বলে দরকার আছে। দাঁড়াও একটু ইয়ে আছে তো। লেখছো লেখছো করা দিয়ে যাই, কারণ তোমাদের পরীক্ষা আসছে না। তা যদিও দুই একটা আসে, হ্যাঁ না একটু ধারণা হবে, তাও একটু তাও ধারণা হবে। অপশনগুলো অ্যানালাইসিস করা আছে না, অপশন তো আশেপাশে ঘোরাঘুরি করবে অপশনগুলা। ঠিক আছে। যদি মেলা সম্পর্কে কোনো কোশ্চেন আসে তখন একটু অনুমান করতে হবে, তাও ঠিক আছে।
হয়েছে লেখা শেষ? আচ্ছা, মুদ্রণ যন্ত্র কে আবিষ্কার করেন? মুদ্রণ যন্ত্র কে আবিষ্কার করেন? মুদ্রণ যন্ত্র কে আবিষ্কার করেন? আর্কিমিডিস। জোহানেস গুটেনবার্গ। ছাপাখানা আর মুদ্রণ যন্ত্র কি? ইস, জোসেফ প্রিস্টলে। জোসেফ প্রিস্টলে, রেনে হায়াসিন্থ লিনেক, জোহানেস গুটেনবার্গ, রেনে হায়াসিন্থ লিনেক। রেনে হায়াসিন্থ আর্কিমিডিস কি করে? প্লবতার সূত্র। প্লবতার সূত্র। জোহানেস গুটেনবার্গ কি? মুদ্রণ যন্ত্র। জোসেফ প্রিস্টলে কি? অক্সিজেন গ্যাস। প্লবতার সূত্র। আর জোসেফ প্রিস্টলে কি? অক্সিজেন। রেনে হায়াসিন্থ লিনেক কি হবে? স্টেথোস্কোপ, যে ডাক্তারের কাছে থাকে না? হ্যাঁ, ডাক্তার থাকে না কানের মধ্যে দিয়ে হেডফোনের মতো ধরে, যে ওটা হচ্ছে স্টেথোস্কোপ। কে আবিষ্কার করেন? রেনে হায়াসিন্থ লিনেক। আর জোসেফ প্রিস্টলে আছে অক্সিজেন। আর জোহানেস গুটেনবার্গ মুদ্রণ যন্ত্র। আর আর্কিমিডিস প্লবতার সূত্র। কোনটা? জোসেফ প্রিস্টলে। জোসেফ প্রিস্টলে আবিষ্কার বলতে কি, কোন জিনিস, যেমন বলা হয় যে আমেরিকা কে আবিষ্কার করে? ক্রিস্টোফার কলম্বাস। তার মানে আমেরিকা আগে থেকে ছিল না? ওই আমেরিকা যাওয়ার রাস্তাটা আবিষ্কার করছে, নাম জানি, যাওয়ার রাস্তাটা আবিষ্কার করছে। ঠিক আছে। আর রেনে হায়াসিন্থ লিনেক, এটা স্টেথোস্কোপ। স্টেথোস্কোপ, স্টেথোস্কোপ। হর্নবিল কি সম্ভবত জাহাজের গতি। এটা হয়েছে, তাড়াতাড়ি ফটাফট করো। শেষ? করো করো, স্পিডে করো। হয়ে গেছে? আওয়াজ করো। তারপরে দেখো, জাহাজের গতিবেগ মাপা হয়। জাহাজের গতিবেগ জোহানেস গুটেনবার্গ। এটা উত্তরটা কি হবে? এর আগের কোশ্চেন উত্তরটা কি হবে? জোহানেস গুটেনবার্গ। এ বি নম্বর হচ্ছে কিউরি। কিউরি কি হবে? কিউরি কিসের একক? কিউরি আলোকবর্ষ। রকেট বলে। ওটা আলো, আলোর একক। আলোকবর্ষ কিসের একক? আলোর একক না সময়ের একক না দূরত্বের একক? দূরত্বের একক। একজন বলে আলো, একজন বলে সময়। বিফোর স্কেল দেখছো? নট কি? জাহাজের গতিবেগ। জাহাজের গতিবেগ। জাহাজের গতিবেগ মাপায় কি দিয়ে? নট। জাহাজের গতিবেগ। কিউরি হচ্ছে কি? কিসের একক?
হ্যাঁ এই তেজস্ক্রিয়তার একক, এটা জানো না? তেজস্ক্রিয়তার একক কিউরি। আলোকবর্ষ কিসের একক? দূরত্বের একক কি? আলোকবর্ষ। আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলে। আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে বিফোর্ড স্কেলে কি হবে? বায়ুর গতিবেগ মাপা হয়। বায়ুর গতিবেগ, বায়ুর গতিবেগ বিফোর্ড স্কেল। আরো আছে দুই একটা। আচ্ছা, 1 আলোকবর্ষ কি হবে? 1 আলোকবর্ষ, হ্যাঁ এটা লেখা ছিল কিন্তু 9.467 ইন্টু 10⁻15 মিটার। 1 আলোকবর্ষ সমান সমান 9.467 ইন্টু 10⁻15 মিটার। 10⁻15 মানে উপরে 15, 10 এর পাওয়ার উপরে 15, 9.467 1 আলোকবর্ষ। এটা থিওরি ক্লাসে লেখানো ছিল 9.467 10⁻15 মিটার। আচ্ছা, পক্ষী সংক্রান্ত বিদ্যা বা চর্চাকে কি বলা হয়? পক্ষী সংক্রান্ত বিদ্যা বা চর্চা, পক্ষী, পাখি, অর্নিথোলজি, অঙ্কোলজি, অ্যারোলজি, আকুপাংচার। এটা লিখছো? আকুপাংচার খালি যেটা মানে কোনোদিন শুনলো গল্প, ওইটাই খালি উত্তর হবে। অবস্থা খুব একদম খুব খারাপ আছে অবস্থা, খুবই খারাপ অবস্থা। কোথায় আকুপাংচার আর কোথায় কি জিজ্ঞেস? হ্যাঁ, আলো 1 বছর যে দ্রুত অতিক্রম করে, 1 বছরে আলোটা যতটা দ্রুত অতিক্রম করে তাকে বলবে 1 আলোকবর্ষ। 1 আলোকবর্ষ সমান সমান 9.467 ইন্টু 10⁻15 মিটার। একটা করো। কোনটা? জাহাজের গতিবেগ মাপা হয় নট। হয়ে গেছে? পক্ষী সংক্রান্ত বিদ্যা, হ্যাঁ বিদ্যা বা চর্চাকে বলা হয়, চর্চাকে বলা হয় অপশন এ অর্নিথোলজি, অপশন বি অঙ্কোলজি, অঙ্কোলজি, তারপর লেখা হচ্ছে অ্যারোলজি, অপশন ডি আকুপাংচার। অ্যারোলজি, আবহাওয়া সংক্রান্ত চর্চা বা বিদ্যা। আবহাওয়া সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? অ্যারোলজি। আকুপাংচার হচ্ছে সূচ ফুটিয়ে চিকিৎসা পদ্ধতি, সূচ ফুটিয়ে না, সূচ ফুটিয়ে চিকিৎসা পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি। তারপরে হচ্ছে অঙ্কোলজি মানে কি? অঙ্ক মানে জানো না? ক্যান্সার সংক্রান্ত চর্চা। আর অর্নিথোলজি মানে কি? পক্ষী সংক্রান্ত বিদ্যা বা চর্চা কি বলা হয়? অর্নিথোলজি। অনেকবার পরীক্ষার মধ্যে আসছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যা দেখতে পারো।
ইয়েটা অফ করে দাও। একদিন পড়ায় দাও, 7 দিন পড়ার মতো চলে আসবা। না না, হবে হবে না কেন? কেন হবে না? হ্যাঁ কি বললা? হ্যাঁ এই রেকর্ডটা স্টপ করো। आरबीएफ फायदा करते हैं सर आरबीएफ तो परीक्षा हो रही है सर आरबीएफ में बोला